ম্যাডাম আমাদের ক্লাস আম- চলে আসছে। জি, জি, আপনি স্টার্ট করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হুমায়রা সার্জারি ক্লাস, শর্ট কেসের ক্লাসগুলো নিয়ে আবার ফেরত আসলাম। এটা আমাদের সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা যেটা আলাপ করেছিলাম সেটা হচ্ছে যে ইনস্পেকশন ইনস্পেকশনের একটা বটম লাইন ছিল যে অভিনয় করে দেখানো বা ডেমনস্ট্রেট করতে হবে টু ইয়োর এক্সামিনার অ্যাবাউট, এবং এখানে আরো একটা ব্যাপার আমি ইম্পর্টেন্স দিয়েছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজের উপরে হাউ ইউ প্রেজেন্ট ইয়োরসেলফ। এখন আমরা আজকে সামনে আগাবো হচ্ছে পালপেশনের দিকে। তো পালপেশনে আমরা অনেক সময় নষ্ট না করে পালপেশনে আজকে আমার যেটা তোমাদেরকে বলার যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে যে দেয়ার আর ডিফারেন্ট এক্সামিনেশনস উই ডু ডিউরিং পালপেশন। কিছু আছে জেনারেল এক্সামিনেশন এবং কিছু ডিজিজ স্পেসিফিক এক্সামিনেশন আছে। মোটামুটি পালপেশনের যে গ্রস এক্সামিনেশন গুলো আছে কাভারিং অলমোস্ট অল শর্ট কেসেস, সেইগুলোকে কভার করে আমি আজকের ক্লাসটা সাজিয়েছি। পালপেশনে ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইনস্পেকশন শেষ হয়েছে, আমরা রুগীকে কিছু রিলেভেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি। এরপরে পালপেশনে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে টেম্পারেচার। কারণ আমরা জানি যখন আমরা কোনো একটা সোয়েলিং পালপেট করতে থাকি, তো ডিউরিং ট্যাক্সিস এবং মুভমেন্টের জন্য এটার টেম্পারেচারটা একটু রেইজ করতে পারে। তাহলে টেম্পারেচারটা যাতে রেইজ, যদি পালপেশন অনেক দূর কিছু এক্সামিনেশন করার পরে যে আমরা পালপেশন টেম্পারেচারটা দেখা শুরু করি, তাহলে কিন্তু এমনিতেই টেম্পারেচারটা রেইজ টেম্পারেচার আসতে পারে। তো রেইজ টেম্পারেচার যেহেতু আসতে পারে সেহেতু আমরা এটা করব না। আর প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে টেম্পারেচার দেখার সময় আমরা কিভাবে করব, সে এটা আমার একটা সোয়েলিং। এই সোয়েলিংটায় আমি এক্সামিনেশন যদি করি তাহলে আমার অপোজিট হাত, পেশেন্টের অপোজিট হাতের সাথে অপোজিট সিমেট্রিক্যাল পার্টের সাথে আমরা কম্পেয়ার করব। রাইট সাইড লেফট সাইড কম্পেয়ার করব যদি ফেস, চিক বা বডি, ট্রাঙ্ক এগুলো হয়ে থাকে। আর যদি তা না হয়ে থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কাছাকাছি কোনো হেলদি স্কিনকে সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার সিস্টেমটা কি, সাধারণত টেম্পারেচারটা আমরা দেখব ডরসাল পার্ট অফ দ্য হ্যান্ড, ডরসাল সারফেস অফ দ্য হ্যান্ড দিয়ে টেম্পারেচারটা দেখব। নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল, ঠিক আছে? এভাবে করে অল্টারনেট করে আমরা টেম্পারেচারটা দেখব। আর এরপরে আমরা দেখব হচ্ছে টেন্ডারনেস। টেন্ডারনেসে উল্লেখযোগ্য বিষয় এটাই যে আমরা যখন টেন্ডারনেস দেখি, নর্মালি আমরা কি করি, আমরা সাপোজ আমি একটা সোয়েলিং দেখছি, সোয়েলিং এ আমি টেন্ডারনেস দেখছি এবং আমি পালপেট করছি, আমি সোয়েলিং এর দিকেই তাকিয়ে আছি। রং, দিস ইজ রং সিস্টেম। আমি যখন টেন্ডারনেস দেখব তখন আমি সোয়েলিংটা পালপেট করব, কিন্তু আমি দেখব আমার চোখটা থাকবে রুগীর ফেসের দিকে, ঠিক আছে? আচ্ছা, এখানে এতটুকুই। টেম্পারেচার এবং টেন্ডারনেস দেখার পর কোনোভাবেই টেম্পারেচার দেখার পরে পালপেশনের সময় আমরা খুব জেন্টলি পালপেট করব, কারণ যদি আমরা ওভার ট্যাক্সিস করে ফেলি বা চট করে হঠাৎ করে আচমকা জোরে চাপ দেই এবং রোগী ব্যথা পেয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, তাহলে এটা ডিসক্রেডিট হিসেবে গণ্য করা হবে। এরপরে আমরা যেটা হচ্ছে যে আমরা এক্সামিনেশনে যে ফাইন্ডিংস গুলো পেয়েছিলাম, আমরা সাইজ, শেপ, নাম্বার, এগুলো যেগুলো দেখেছিলাম সেই জিনিসগুলোকে আমরা কনফার্ম করব ডিউরিং পালপেশন। পালপেশনে আমরা অবশ্যই রুগীর সারফেসটা দেখব, সারফেসটা, এবং এই পালপেশনটার সবসময় পামার অ্যাসপেক্ট অফ দ্য ফিঙ্গার্স আমার পালপেটিং সারফেস থাকবে, ঠিক আছে? তো আমরা সারফেসটা দেখার সময় শুধুমাত্র সারফেসে হাত বুলাবো, কিন্তু টেপাটেপি করব না। পালপেশনের অনেকগুলো পার্ট আছে এবং পালপেশন করার সময় খুব বেশি খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা এক্সামিনেশন যেন ওয়েল ডিফাইন্ড হয়। সারফেস যখন দেখছি তখন শুধু সারফেস দেখব, সারফেস দেখলাম, শেষ। এজ দেখলাম, এজ যখন দেখব জাস্ট বর্ডার অফ দ্য সোয়েলিং ধরে আমরা টাচ করব।
তখন আমরা একটা মুভমেন্টের সাথে আরেকটা মুভমেন্ট বা এক্সামিনেশনের একটা পার্টের সাথে আরেকটা পার্টকে মিক্স করব না। এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা আমরা যত বেশি প্র্যাকটিস করব তত ইনশাল্লাহ আমাদের অভ্যাস তৈরি হবে। এরপরে আসলো মোবিলিটি এবং ফিক্সিটি। মোবিলিটি টার্মটা হচ্ছে যে আমরা যখন একটা সোয়েলিং দেখি, সোয়েলিং এর মোবিলিটি দেখার নিয়ম হচ্ছে দুইটা এক্সিসে, একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস, একটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস। তাহলে ভার্টিক্যাল এক্সিসে আমি দেখব 1 2 শেষ। তারপরে হরাইজন্টাল এক্সিসে দেখব। যদি আমি হরাইজন্টাল এক্সিস দেখে শেষ করি তাহলে আমি ভার্টিক্যাল এক্সিসের মাঝখানে আবার হরাইজন্টালে যাব না। ঠিক আছে, একবার ভার্টিক্যাল দেখবো 1 2 1 2, বা হরাইজন্টাল দেখবো 1 2 1 2 এভাবে। আচ্ছা ঠিক আছে, যে কোনো জায়গায়, সেটা নেকে হলে এভাবে নাড়িয়ে দেখতে হবে, ব্রেস্টে হলে সেভাবে নাড়িয়ে দেখতে হবে। এর পরের যে কথাটা আসে সেটা হচ্ছে সে এটা একটা সোয়েলিং, এখানে একটা সোয়েলিং দেখো, আমার গ্লাভসের হাত দিয়ে আমি এখানে আমি একটা সোয়েলিং দেখাচ্ছি গ্লাভসের ভেতরে। আমি একটা ছোট্ট একটা গ্লাভসের বল, আমি এটা সোয়েলিং এর মতো আমি ধরে নিলাম এটা একটা লাইপোমা। তাহলে এই সোয়েলিংটাকে আমি ওপর থেকে পিঞ্চ করে দেখব যে এটা আমার স্কিনের সাথে অ্যাটাচড কিনা। এবং আরেকটা আমি কি করে দেখব, যে এটা আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে। সবসময় ফিক্সিটিতে মনে রাখবে দুইটা টার্ম একটার সাথে আরেকটা যদি লিঙ্ক করে রাখো তাহলে মিস হবে না। ফিক্সিটি উইথ দ্য ওভারলাইং স্কিন, ফিক্সিটি উইথ দ্য আন্ডারলাইং স্ট্রাকচার, যদি দুইটা লিঙ্ক করা থাকে তাহলে আমাদের মিস হবে না। আর যদি আমরা সেপারেটলি চিন্তা করি তাহলে মিস হয়ে যেতে পারে। ফিক্সিটিতে আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচারের ফিক্সিটি দেখতে পারি, বিভিন্ন ধরনের স্ট্রাকচারের আমরা ফিক্সিটি দেখতে পারি। এটা ওভারলাইং স্কিনের সাথে হতে পারে, সাবকিউটেনিয়াস টিস্যু, ফ্যাট, ইভেন বোনসের সাথে হতে পারে। এখানে দেখা যাচ্ছে একটা কেলয়েড বা স্কার, কেলয়েড স্কার, এইটাকে কি করা হচ্ছে, মুভমেন্টটা দেখা হচ্ছে এবং ওভারলাইং স্কিনের সাথে এটা সেপারেট কিনা। এই যে এখানে একটা সোয়েলিং দেখাচ্ছে, সেই সোয়েলিংটা স্কিনটা ওভারলাইং স্কিন থেকে সেটা ফ্রি। ঠিক আছে, ওভারলাইং স্কিন থেকে এটা ফ্রি, এটাই বোঝানো হচ্ছে এই পরীক্ষাটার মধ্যে। ঠিক আছে, এখানে আমাদের ব্রেস্টের সোয়েলিং গুলো ছিল। ব্রেস্টের সোয়েলিংটা যেহেতু ফেসবুকে নোটিফিকেশন করার জন্য আমি ওটা কেটে দিয়েছি, রিমুভ করে দিয়েছি। একটা মেল ব্রেস্টের চেস্টের ওপরে একটা সোয়েলিং দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আমরা মুভমেন্ট করে সোয়েলিংটা দুই এক্সিসে মুভ করতে দেখা যাচ্ছে। আচ্ছা, আবার ফিক্সিটি আন্ডারলাইং স্ট্রাকচারে যেমন টেন্ডনের সাথে যদি থাকে, যেমন বেশিরভাগ গ্যাংলিয়ন হলো টেন্ডনের সাথে ফিক্স থাকে, আমরা যদি মুভ করি বা টেন্ডনটাকে টট করি তাহলে পরে সোয়েলিংটা প্রমিনেন্ট হয়ে যাবে। কারণ গ্যাংলিয়নটা কি, মিক্সোমেনাস ডিজেনারেশন অফ দ্য সোয়েলিং অফ দ্য প্যারাটেনন, প্যারাটেননের সাথে ওটা ফিক্স থাকে। আচ্ছা, নেক্সট আরেকটা আসছে হচ্ছে যে বোনসের সাথে ফিক্সিটি। এখানে ম্যান্ডিবলের সাথে সোয়েলিংটা হয়তো অস্টিওজেনিক কোনো একটা ম্যালিগনেন্সি আছে, এটা বোনসের সাথে ফিক্স, এটা না ওভারলাইং স্কিনের সাথে, না এটা সাবকিউটেনিয়াস টিস্যুর সাথে। এই জন্য এটা বোনের সাথে ফিক্স থাকায় ফিক্সিটি নড়াচড়া করছে না, সম্পূর্ণ ফেস এবং সম্পূর্ণ হেডটাই নড়াচড়া করছে। এই হলো আমাদের গ্রস বেসিক আউটলাইন। এখন দেখা যাচ্ছে যে কনসিস্টেন্সি যখন আমরা দেখব তখন হয় আমি কনসিস্টেন্সি ফিল করব সিস্টিক ইনকনসিস্টেন্সি। সিস্টিক কিভাবে বুঝবো? সিস্টিক হচ্ছে যে কোনো একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি যখন আমরা ফিল করি তখন সেটা সফট থাকে এবং কন্টেইনিং দ্য ফ্লুইড, এটা বোঝা যায়। এই সিস্টিক যেটা কিনা হাইলি সফট এবং হলো স্ট্রাকচারটা মেলিয়েবল, এই ধরনের সিস্টিক কনসিস্টেন্সির সোয়েলিং গুলোতে আমাদের বেশ কয়েকটা কি হয় যে এক্সামিনেশন করে দেখাতে হয়। তার মধ্যে আমরা একটা একটা করে আগাবো। একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন, আরেকটা কি, আরেকটা হচ্ছে ট্রান্স ইলুমিনেশন, আরেকটা হচ্ছে কফ ইম্পালস এবং রিডিউসিবিলিটি। আচ্ছা, ফ্ল্যাকচুয়েশনের বেসিক প্রিন্সিপালটা যদি আমরা বলি
তাহলে ফ্ল্যাকচুয়েশনের বেসিক প্রিন্সিপাল এটাই, সে দিস ইজ এ সোয়েলিং। সোয়েলিং এ এখানে আমরা ধরে নিচ্ছি এটা আমার রাইট হ্যান্ড, এটা এক্সামিনিং হ্যান্ড, এটা আমার লেফট হ্যান্ড, এটা হচ্ছে অবজার্ভিং হ্যান্ড। তো সোয়েলিং এ এখানে দেখো এটা একটা সোয়েলিং, এটাকে যদি আমি অবজার্ভিং হ্যান্ডটাকে নিউট্রাল রাখি, অবজার্ভিং হ্যান্ডকে যদি আমি নিউট্রাল রাখি এবং এক্সামিনিং হ্যান্ড দিয়ে পুশ করি, তাহলে আমার অবজার্ভিং হ্যান্ডটা স্লোলি অ্যাপার্ট হয়, স্লোলি অ্যাপার্ট হয়, স্লোলি অ্যাপার্ট হয়। এই যে অ্যাপার্ট হওয়াটা, এটাকে বলে ফ্ল্যাকচুয়েশন। এই ফ্ল্যাকচুয়েশনটা ডিফারেন্ট ভাবেও হতে পারে, লাইক 3 ফিঙ্গার্স যদি আমি রাখি এবং 2 ফিঙ্গার 3 ফিঙ্গার আমি ইউজ করি, তাহলে আমি 2 ফিঙ্গার দিয়ে যদি সোয়েলিংটাকে ফিক্স করি, তাহলে আরেকটা ফিঙ্গার দিয়ে আমি যদি পালপেট করি বা প্রেস করি, তাহলে দুইটা অবজার্ভিং ফিঙ্গার যে দুটো দিয়ে আমি প্রেস করেছিলাম সে দুটো অ্যাপার্ট সরে যাবে। এইটাই হচ্ছে ফ্ল্যাকচুয়েশনের প্রিন্সিপাল। অনেক ক্ষেত্রে লাইক স্মল, ভেরি স্মল গ্যাংলিয়ন, যদি ছোট্ট একটা গ্যাংলিয়ন হয়, এতটুকু একটা গ্যাংলিয়ন, এতটুকু একটা গ্যাংলিয়ন, এটা দেখা যাচ্ছে না হয়তো, হোয়াট এভার, একটা ছোট্ট গ্যাংলিয়ন যদি হয়, তাহলে সেটাকে আমরা কি করব, সেই সোয়েলিংটাকে আমি 2 আঙ্গুল দিয়েও ফিক্স করতে পারবো না, 4 আঙ্গুল দিয়েও পালপেট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা আঙ্গুল দিয়ে পালপেট করে আমরা সেইটার ফ্ল্যাকচুয়েশন আছে কিনা এটা দেখার চেষ্টা করি। ফ্ল্যাকচুয়েশন থাকা means maybe it contains a the cavity, there is a single cavity and it contains fluid. এখন তো এখানে একটা ডারময়েড সিস্ট ইন দ্য স্ক্যাল্প দেখানো হচ্ছে, এখানে 2 ফিঙ্গার দিয়েও আমরা দেখছে, তবে 2 ফিঙ্গার আমাদের দেশে খুব বেশি পপুলার না, আমাদের স্যারেরা হয় 3 ফিঙ্গার, লাইক 2 ফিঙ্গার অবজার্ভিং, একটা ফিঙ্গার দেখো খুব ভালো করে, 2 ফিঙ্গার রাখার পরে আঙ্গুলটা সরে যাচ্ছে, এইটা পপুলার। আর 4 আঙ্গুল দিয়ে এটা পপুলার, 2 আঙ্গুল প্রেস করবে, 2 আঙ্গুল দিয়ে ফুলবে। আবার 3 আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে একটা গ্যাংলিয়ন অ্যাঙ্কেল জয়েন্টের ওপরে প্রেস করার পরে এটা অ্যাপার্ট হয়ে সরে যাচ্ছে। জাস্ট এটা, অভিনয় করার কোনো কিছু নাই, চাপ দিলে নিউট্রাল রাখলে এমনি আপসে সরে যাবে। ওকে, এটা ডান। এটার সাথে মনে হয় আমাদের গত যে ক্লাসটা আমাদের একটু স্পয়েল হয়ে গিয়েছিল, সেখানে এটা সেম ভাবে হাইড্রোসিলেও সম্ভব। স্ক্রটামে যখন হাইড্রোসিল থাকে তখন কি করা হবে, তখন পেশেন্টকে নেক অফ দ্য স্ক্রটামে পেশেন্টের হ্যান্ড দিয়ে ওটাকে স্টেবল করা হবে। এরপরে জাস্ট লাইক আদার সোয়েলিং, আমি স্ক্রটামটা থাকলে তো ওটা দিয়ে আমি এদিকে চাপ দিলে এটা খুলবে, এভাবে এই জাস্ট ফ্লুইড কন্টেইনিং ক্যাভিটিতে যেভাবে ফ্ল্যাকচুয়েট করে ওভাবে ফ্ল্যাকচুয়েট করবে। এরপরে ওকে, সো এই গেল ফ্ল্যাকচুয়েশন ডান, ফ্ল্যাকচুয়েশন টেস্ট হয়ে গেল। ফ্ল্যাকচুয়েশন টেস্টের পরে আসো ট্রান্স ইলুমিনেশন টেস্ট। ট্রান্স ইলুমিনেশন টেস্ট হচ্ছে সে আমি একটা সোয়েলিংকে পালপেট করে ফিল করলাম দেয়ার আর সাম কাইন্ড অফ ফ্লুইড অর লিকুইড কন্টেন্ট ইজ ইন দ্য সোয়েলিং, এজন্য এটাকে আমি একটা সিস্টিক সোয়েলিং এর কনসিস্টেন্সি ভাবছি। এখন আমি এটাকে ফ্ল্যাকচুয়েট করে দেখলাম, হ্যাঁ there can be liquid content which is fluctuating from that border, that surface to one surface to another surface। তাহলে এখন আমার জানার বিষয় হচ্ছে এই যে সোয়েলিং এর ভেতরে লিকুইড কন্টেন্টটা আছে, whether it is transparent, whether it is transparent or not, that means whether its specific gravity is thick or less or more. If the specific gravity is more, it means that it contains a thick fluid or thick collection. It may be an abscess. কিন্তু এটা আবার থিন ট্রান্সপারেন্ট কন্টেইনিং ফ্লুইডও হতে পারে। ঠিক আছে, এটা ট্রান্সডিউশন অফ দ্য, তোমার এটা সাইনোভিয়াল ফ্লুইড হতে পারে, গ্যাংলিয়নে হতে পারে। তখন আমরা কি করি, আমরা তখন ইলুমিনেশনের হেল্প নেই। ইলুমিনেশনে কি হয়, যদি একটা টর্চকে আমি একটা সোয়েলিং এর একটা টর্চকে আমি প্লেস করব, টর্চের লাইটটা দেব, লাইটটা যে রিফ্লেক্ট করে
90 ডিগ্রিতে আমি যদি একটা চোঙ্গা বা একটা ফানেল দেই, সরি, হুইচ ইজ এটা যেটা কিনা কোনো আলোকে ইয়া করবে না, রিফ্লেক্ট করবে না, আলো সরে যাবে না। তাহলে একটা ব্ল্যাক শিট দিয়ে যদি আমি একটা ফানেল করি তাহলে আমি আলো পাবো, দেখতে পাবো যে ওখানে টর্চ মারলে এদিকে আলো আসে। ঠিক আছে, আমি থাকবো অপোজিট সাইডে। এই জন্য ট্রান্স ইলুমিনেশন টেস্টের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাকে 90 ডিগ্রি, যদি আমার টর্চটা এই এক্সিসে থাকে তাহলে সব সময় এটা 90 ডিগ্রিতে থাকবে। এই 90 ডিগ্রি যেটা আমি ছবির মাধ্যমে দেখিয়েছি, এই 90 ডিগ্রিটা মেনটেন করা, যেটা কিনা আমরা বলি পারপেন্ডিকুলার, এই মেনটেন করাটা জরুরি। ট্রান্স ইলুমিনেশনের আমরা একটা ছোট্ট ভিডিও দেখে ফেলি। Transmission of light through ট্রান্সমিশন অফ লাইট থ্রু, এখন দেখো মেনিনগোসিল, মেনিনগোসিল, এটা একটা মেনিনগোসিল, সেখানে জাস্ট টর্চ রাখার সাথে সাথে এটা কি বলা হচ্ছে, ব্রিলিয়েন্টলি ট্রান্স ইলুমিনেশন করে। এটা একটা হাইড্রোসিল, হাইড্রোসিল এখানে টর্চ ধরার সাথে সাথে এমনিতেই চোঙ্গা ধরার লাগছে না, অটোমেটিক্যালি এটা গ্লো করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে ফানেলের ভেতর থেকে আমরা কেমন দেখব, রেড লাইট গ্লো করাটা আমরা দেখতে পারবো। হতে পারে সেটা মেনিনগোসিল, হতে পারে সেটা হাইড্রোসিল। ঠিক আছে, সো এখানে একটু পয়েন্ট আমরা মনে করে নেই যে ব্রিলিয়েন্ট ট্রান্স ইলুমিনেশন পসিবল সিস্টিক হাইগ্রোমা বাচ্চাদের গলায় হয়, এপিডিডাইমাল সিস্ট স্ক্রটামে হয়, খুব ছোট বাচ্চাদের হয়, মেনিনগোসিল আর কনজেনিটাল হাইড্রোসিল, এই চারটা মনে রাখলে খুব ভালো। রেনুলাটা হয় টাঙের নিচে, সেটা খুব রেয়ার, সচরাচর দেখা যায় না। ট্রান্স ইলুমিনেশন অফ দ্য গ্যাংলিয়ন, এটা দেখো গ্যাংলিয়নের আমাদের প্রায়ই গ্যাংলিয়ন শর্ট কেসে থাকে এবং গ্যাংলিয়নেও কিন্তু ট্রান্স ইলুমিনেশন টেস্ট করার নিয়ম, এবং গ্যাংলিয়নের যে কন্টেন্টটা থাকে জাস্ট লাইক এ জেলি, এবং এই জেলি লাইক কন্টেন্টটা অবশ্যই গ্লো করে, এবং এটা আমরা দেখাতে পারি না বেশিরভাগ স্টুডেন্টরাই। কিভাবে করতে হবে, জাস্ট তুমি একটা টর্চ নেবে, প্রিন্সিপাল অনুসারে থাকবে, টর্চটাকে তুমি দেখবে এখানে চোঙ্গা ফিট করা যাবে না। এরপরে আমরা এগিয়ে যাই। তাহলে আমরা ফ্ল্যাকচুয়েশন টেস্ট বুঝলাম, ট্রান্স ইলুমিনেশন, হ্যাঁ, তাহলে আমরা ফ্ল্যাকচুয়েশন বুঝলাম, ট্রান্স ইলুমিনেশন টেস্টটা বুঝলাম। এখন আসছে ইম্পালস অন কাফ বা কাফ ইম্পালস। কাফ ইম্পালস আমরা ভিজিবল ইম্পালস অন কাফ কিন্তু আমরা ইয়েতে বলেছিলাম, ইনস্পেকশনে বলেছিলাম। এখন ইয়েতে আমরা যখন কিনা পালপেশনে আসব, তখন যেইটাই আমরা চোখে দেখেছিলাম সেটাই আমরা পালপেট করব, পালপেট করব, এবং ওই কাফ ইম্পালসটাই আমরা যেখানে যে সোয়েলিংটার ওপরে হাত রাখবো পেশেন্টকে আবার মুখটা ঘুরিয়ে। কাফ ইম্পালসের ক্ষেত্রে একটা কথা বলি নাই, আজকে মনে পড়লো বলে দিলাম, সে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখনই কাশি, কাশি দেওয়ার ব্যাপারে, এখন তো আমরা বুঝি রেসপিরেটরি এটিকেট কত ইম্পর্টেন্ট, কিন্তু সব সময়ের জন্যই পরীক্ষার সময় এটার উপরে গুরুত্ব দেওয়া হয়, এবং পেশেন্টকে সবসময় মুখটা ঘুরিয়ে কাশি দিতে বলতে হবে। আচ্ছা, পেশেন্টকে মুখ ঘুরিয়ে কাশি দিতে বলতে হবে তোমাদের যখন, তখন হয়তো প্রত্যেক পেশেন্টকে মাস্কই এনশিওর করা হবে, এরপরেও খেয়াল রাখবে মুখ ঘুরিয়ে কাশি দিতে বলতে হবে। এখন অনেক সময় পেশেন্ট মাঝখানে থাকে, তুমি এক্সামিনি তুমি এক সাইডে, এক্সামিনার আর এক সাইডে, তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে তুমি এক্সামিনারের দিকে মুখ ঘুরিয়ে দিলে এবং রুগী এক্সামিনারের মুখের উপরে কাশি দিল, গেল তোমার সবই গেল। ঠিক আছে, একুল ওকুল সবই গেল। তাহলে এ ধরনের করা যাবে না। এইসব জায়গায় আইকিউ খুব শার্প রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমার পেশেন্টের যেদিকে মুখ ঘুরাচ্ছি সেদিকে কেউ যেন না থাকে, বা একটা খোলা জায়গার দিকে কাশি দিতে বলতে হবে। সোয়েলিং এর উপরে তোমার হাত থাকবে, তুমি আগে চোখ দিয়ে দেখেছো, এখন হাত দিয়ে পালপেট করবে, এটাই impulse on coughing. on coughing. If the দেখো
ভদ্রমহিলা প্রত্যেকবার কাশি দিচ্ছে এবং হাতে, এটা অনেক গ্রস, অনেক বড় একটা হার্নিয়া। হার্নিয়াতে সাধারণত ইম্পালস অন কাফিং প্রেজেন্ট থাকে। ওই যে বলেছিলাম ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার যেখানে বাড়ে, হার্নিয়াতে বাড়ে, হাইড্রোসিলে ইম্পালস অন কাফে কোনো ধরনের এফেক্ট পড়বে না। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বাচ্চা কাঁদলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে যে কোনো সোয়েলিং কানেক্টেড টু, যে কোনো সোয়েলিং কানেক্টেড যে কোনো সোয়েলিং কানেক্টেড টু স্পাইনাল কর্ড আর স্পাইনাল ক্যানেল, সেটাতে যেখানেই ইন্ট্রাসেরিব্রাল প্রেশার বাড়ে সেইটার সাথে কানেক্টেড, সেই সোয়েলিংই কি হবে, ইম্পালস অন কাফ পজিটিভ হবে। এখানে একটু ভিজুয়াল জিনিসগুলোর ব্যাপারে আমাকে টেনে টেনে যেতে হচ্ছে, কারণ সতর্ক থাকতে চাই। আর নেক্সট গত দিনের মতো ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই না। রিডিউসিবিলিটি, রিডিউসিবিলিটির ব্যাপারটা হচ্ছে যে একটা হলো কাশি দিলে বের হয়ে আসছে, আরেকটা জিনিস হচ্ছে রিডিউসিবিলিটি, যে ক্যান, ইফ ওয়েদার আই ক্যান রিডিউস দ্য সোয়েলিং ব্যাক, ক্যান রিডিউস করা যায় কিনা, সোয়েলিংটাকে যেখান থেকে বের হয়ে আসছে সেটাতে রিডিউস করা পসিবল কিনা। এই সোয়েলিংটা, এই টেস্টটা সাধারণত হার্নিয়ার ক্ষেত্রে করা হয়ে থাকে, স্পেশালি ইনগুইনাল হার্নিয়া। আমি একটু জাস্ট ছোট্ট করে দেখাচ্ছি। এই যে সোয়েলিংটা তোমার ইনগুইনাল হার্নিয়া, ছোট্ট বাচ্চা সোয়েলিংটা ইয়ে করলো এবং কাশির সাথে এক কাশিতে বের হয়ে আসলো। এরকম আরো হতে পারে আম্বিলিকাল হার্নিয়া যদি থাকে, ইনসিশনাল হার্নিয়া থাকে, মেনিনগোসিল থাকে, এইসব ক্ষেত্রে রিডিউসিবিলিটি পসিবল। মুভিং অন, এখন কনসিস্টেন্সি অনেক সময় সফট হয়, কনসিস্টেন্সি সিস্টিক মনে হবে না। সফট, আমি আগের দিন বলেছিলাম সফট কনসিস্টেন্সি মানে হচ্ছে আমাদের নর্মাল বডিতে, হিউম্যান বডিতে নন কন্ট্রাক্টেড মাসেল, যে মাসেলটা কন্ট্রাক্টেড না সেইটার কনসিস্টেন্সি হচ্ছে সফট। যেই মাসেলটা কন্ট্রাক্ট করলো সেই মাসেলকে যদি আমরা, কি ছেলেরা কি বলে, এই দেখো তো আমার মাসেলটা কেমন শক্ত হয়েছে, তখন এই যে ডেল্টয়েড মাসেলটা বেশ শক্ত হয়, আবার এমন শক্তও না যে এটাকে নড়ানো বা চাপ দেওয়া যায় না। তাহলে ওই যে হালকা চাপ দিলে একটু ওটাকে মডিফাই করা যায়, কিন্তু মোটামুটি সেটা শক্ত। এটাকেই ইংরেজিতে বলা হয় বা মেডিকেল টার্মে বলা হয় ফার্ম। তাহলে ফাইব্রোঅ্যাডেনোমাতে যে বলা হয় ফার্ম ইনকনসিস্টেন্সি, তো বিনাইন টিউমার্স গুলোতে বলা হয় ফার্ম ইনকনসিস্টেন্সি। এই ফার্ম ইনকনসিস্টেন্সি সোয়েলিং গুলো হচ্ছে লাইক দ্য কনসিস্টেন্সি অফ এ কন্ট্রাক্টেড মাসেল, কন্ট্রাক্টেড স্কেলেটাল মাসেল। আচ্ছা, তাহলে বোনসের যেটা হাড় সেটা হচ্ছে বনি হাড়, আর উড বা নন নন মানে জড় পদার্থ, কাঠ বা মেটাল, এটার যে কনসিস্টেন্সির মতো আনন্যাচারাল, ন্যাচারালের মতো না, আনন্যাচারালি হার্ড ইনকনসিস্টেন্সিকে সাধারণত আমরা কি বলি, স্টোনি হার্ড, হুইচ ইজ রেয়ার। সেটা শুধুমাত্র বনি টিউমারের ক্ষেত্রে দেখা যায়। তো এখন আমাদের দুইটা কেস খুবই কমন পরীক্ষাতে, আমাদের শর্ট কেসে দুইটা জিনিস ভীষণ কমনলি আসে, একটা হচ্ছে সেবাসিয়াস সিস্ট আর একটা হচ্ছে লাইপোমা। সেবাসিয়াস সিস্ট আর লাইপোমা। সেবাসিয়াস সিস্টের আমরা জানি ক্যারেক্টারিস্টিক সাইনের মধ্যে একটা হচ্ছে পাংটাম, আরেকটা হচ্ছে কিছু সেবাসিয়াস সিস্টের কমন সাইট আছে, সেটা দেখে আমরা বুঝবো। কিন্তু সেবাসিয়াস সিস্টের ক্যারেক্টারিস্টিক এক্সামিনেশন বা টেস্ট যেটা, সেটা হচ্ছে ইনডেন্টেশন টেস্ট। ইনডেন্টেশন টেস্টটা আমি এখনই তোমাদেরকে বুঝিয়ে বলবো। আর আরেকটা জিনিস আছে খুব কমনলি আসে, সেটা হচ্ছে লাইপোমা। লাইপোমা আমরা জানি বিনাইন টিউমার অফ দ্য ফ্যাটি টিস্যু। এই লাইপোমা খুব কমনলি আসে, খুব সহজে পাওয়া যায় এবং কম বেশি সব পরীক্ষার হলেই লাইপোমার একটা কেস থাকে বা দুইটা কেস থাকে। লাইপোমারও একটা খুবই কমন ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, সেটা হচ্ছে স্লিপিং সাইন। তো এই দুইটা পরীক্ষা আমাদেরকে
খুব সুন্দর করে বুঝে নিতে হবে। প্রথমেই যাই সাইন অফ ইন্ডেন্টেশন, বা এটার আরেকটা নাম হচ্ছে সাইন অফ মোল্ডিং। সেবাসিয়াস সিস্ট যেটা, সেটা আসলে কিন্তু একটা নরম আটার কাইয়ের মতো। তো আমরা যেমন ময়দা খামির হলে ওখানে চাপ দিলে মোল্ড হয়ে যায় বা চ্যাপ্টা হয়ে যায়, ঠিক সেরকম সেবাসিয়াস সিস্ট যদি নন ইনফেক্টেড হয়, দেখো এখানে বারবার চাপ দেওয়া হচ্ছে এবং প্রত্যেকবার চাপ দিলে এটা একটা মোল্ডিং হচ্ছে এরকম। এছাড়া ডারময়েড সিস্ট, সরি, হুম, এছাড়া সেবাসিয়াস সিস্ট ছাড়াও ডারময়েড সিস্টে আমরা এ ধরনের দেখতে পাই। কোলোনিক মাস উইথ ফিকাল ম্যাটার, এটা দরকার নেই। এখন আমি একটা জিনিস তোমাদেরকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে স্লিপিং সাইন। স্লিপিং সাইনে একটা বোঝার বিষয় হচ্ছে, স্লিপিং সাইন এইভাবে যদি আমি চিন্তা করি যে সোয়েলিংটা সোয়েলিংটা একটা সোয়েলিংটা স্কিনের নিচে আছে, সোয়েলিংটা স্কিনের নিচে আছে, সোয়েলিংটা স্কিনের নিচে আছে। এখন সোয়েলিংটার যদি আমি বর্ডারে চাপ দেই, যদি বর্ডারের কাছাকাছি চাপ দেই, তাহলে সোয়েলিংটা মুভ করে সরে যায়। যদি এটা স্কিনের সাথে অ্যাটাচড একটা সোয়েলিং হয়, তাহলে ও স্কিনের সাথে ফিক্স থাকবে। ওর বর্ডারে যদি চাপ দিই তাহলে ও সরে আরেক জায়গায় যাবে না। ইট উইল নট স্লিপ ফ্রম দ্য আন্ডারনিথ দ্য স্কিন। কিন্তু যদি এটা স্কিন সাবকিউটেনিয়াস লুজ, স্কিনের নিচে সাবকিউটেনিয়াস লুজ টিস্যুর মধ্যে থাকে, তাহলে ইট উইল মুভ ফ্রম হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড ইট উইল স্লিপ আন্ডারনিথ দ্য এক্সামিনিং হ্যান্ড বা ফিঙ্গার। তাহলে এই যে টেস্টটা, এটা ছোট্ট একটা সাইন, এটা একটু দেখো, এই যে একটা সোয়েলিং দেখলা, এই চাপ দেওয়া হলো, সোয়েলিংটা সরে গেল। আমি একটু স্লো মোশনে দেখাচ্ছি, সোয়েলিংটার বর্ডারে চাপ দেওয়া হলো, সোয়েলিংটা মুভ করে সরে গেল। আরেকবার দেখো, সোয়েলিংটার বর্ডারে চাপ দেওয়া হলো, মুভ করে সরে গেল। চাপ দিলে খেয়াল করে দেখতে হবে, চাপ দিলে এটা সরে যাবে, চাপ দিলে সরে যাবে। স্লিপিং সাইনের জন্য এর থেকে ভালো ভিডিও আমি আর পাই নাই। তো এই দুইটা আমাদের হয়ে গেল যে এক্সামিনেশনের মোটামুটি গ্রসলি, হয়তো এই পরীক্ষাগুলোই যদি সুন্দর করে আমরা শিখি, তাহলে আমাদের শর্ট কেসে পালপেশন পর্যন্ত তেমন আর কোনো কঠিন পরীক্ষা থাকবে না। কিন্তু এর পরও দেখা যায় অনেক সময় পরীক্ষার হলে কিছু রেয়ার কেস চলে আসে, কিছু ইন্টারেস্টিং কেস চলে আসে, তাদের কি মর্জি হয় জানা যায় না। তারা অনেক সময় বলেন যে হ্যাঁ এটা খুবই ইন্টারেস্টিং কেস, এই সাইনটা খুব সুন্দরভাবে পজিটিভ, চলো আমরা এটা পরীক্ষার হলে দিয়ে দিই, দেখি ছেলেমেয়েরা পারবে। তো এরকম করলে তো আসলে কিছু করার থাকে না। তো এরকম কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে যখন কোনো ভাস্কুলার অরিজিন, যখন কোনো ভাস্কুলার অরিজিনের সোয়েলিং হয়, সেই সোয়েলিং এর ভেতরে কি থাকে, আর্টারি থাকতে পারে, ভেইন থাকতে পারে, ক্যাপিলারি থাকতে পারে। তখন এটা ভাস্কুলার সিস্টেমের সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে যদি আর্টারির সাথে কমিউনিকেট থাকে, তাহলে আর্টারির পালসেশনের সাথে সাথে ওই সোয়েলিংটা কি হবে, পালসেটাইল হবে। আবার যদি এটা সার্কুলেটিং সিস্টেমের সাথে কোনোভাবে হালকাভাবে কানেক্টেড থাকে, কিন্তু আম, একদম এটার একটা ক্যাপিলারি সিস্টেমের মধ্যে থাকে, তাহলে কি হবে, যদি এটাকে আমি কম্প্রেস করি, তাহলে ধীরে ধীরে ওটা চুপসিয়ে যাবে। আবার কোনো ধরনের কাশি বা কোনো ধরনের প্রেশার ছাড়াই এটা স্পন্টেনিয়াসলি এটা আবার রিগ্রো করবে। এই ধরনের দুইটা টেস্ট আছে, একটা হচ্ছে পালসেটিলিটি আর একটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। পালসেটিলিটি আর একটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। পালসেটিলিটি ইন্ডিকেট করে দ্য সোয়েলিং ইজ ডাইরেক্টলি অর ডাইরেক্টলি অর মানে ডাইরেক্টলি সে ইয়ার সাথে ভাস্কুলার ট্রির সাথে যোগাযোগ। আচ্ছা আমরা একটুখানি ইয়ে করি,
If the swelling is pulsatile, confirm by placing a finger সে firmly over the এখানে swelling for a দেখা few যাচ্ছে seconds. অ্যানিউরিজম অফ Note that in a অ্যাওর্টা pulsatile swelling, এখানে the finger rises with ভার্টিক্যালি each রাখলে pulse পরে beat. ওই পালসটা Now place two প্রত্যেক fingers over the প্রত্যেক swelling পালসের as সাথে far apart as মুভ possible করতেছে। and note the finger movements. In this case, the fingers are lifted up and at the same time they move apart with each pulsation. এখন এইখানে একটা বোঝার জিনিস আছে, সার্জারির এরকম একটা দুইটা এক্সামিনেশনের জন্যই আমাদের সার্জারিটা একটু কঠিন মনে হয় বা মনে হয় যে আমি বুঝি না। পালসেটাইল সোয়েলিং এর পাশাপাশি একটা ব্যাপার আছে, প্রশ্ন থেকে যায়, এই যে সোয়েলিংটা আমি যদি এরকম হয় যে সোয়েলিংটা কোনো ভেসেলের সাথে না, কিন্তু কোনো একটা ভেসেলের ঠিক উপরে বসানো, সে আমার এইটা যদি একটা এক্সিলারি আর্টারি হয়, আর এই এক্সিলারি আর্টারির ওপরে যদি এরকম ছোট্ট একটা সোয়েলিং থাকে, হ্যাঁ, এবং আমার স্কিনের সাবকিউটিনিয়াসলি ওপরে থাকে, তাহলে তো এক্সিলারি আর্টারি পালস করবে এবং এটা ওর ওর সাথে সাথে পালস করবে। তাহলে আমাদের একটু বুঝতে হবে পালসিটিলিটি যদি পজিটিভ হয়, তাহলে whether the swelling is attached to the vascular tree or it is separated from the vascular tree, just This is overlying an the swelling। expansile pulsation হ্যাঁ, seen in তো এইখানে দেখো একটা সুন্দর কথা বলা হচ্ছে, এই ছবিটা দেখো, দেখাচ্ছে যে এখানে একটা ভেসেলের ওপরে একটা লাম্প আছে এবং ট্রান্সমিটেড পালস যদি আমি ওপরে দিই তাহলে পালসটা ডাইরেক্ট সরাসরি ইয়া করবে, তাহলে আঙ্গুলটাকে, আর আঙ্গুলটা যদি আমি এভাবে দেই দুইভাবে মানে দুই কর্নারে বসাই এবং দুইটা আঙ্গুল যদি সে সরায় দেয়, তার মানে হচ্ছে পুরো সোয়েলিংটা প্রতি পালসের সাথে ফোলে। যদি প্রতি পালসের সাথে সোয়েলিংটা ফুলে, তাহলেই সে তোমার দুইটা আঙ্গুলকে সরায় দেবে। তাহলে কি বুঝবো যে এটা ভেসেলেরই একটা সোয়েলিং। তাহলে ভাস্কুলার সোয়েলিং যদি হয়, তাহলে এই সোয়েলিংকে হ্যান্ডেল করার সময় আমাদের খুব জেন্টলি কাজ করতে হবে, এবং যদি আমাদেরকে রিমুভ করার প্ল্যান করতে হয়, তাহলেও অনেক বেশি সতর্কতা এবং ভালো করে ইভালুয়েশন প্রয়োজন। আর যদি আমরা দেখি যে না, এটা প্রতি পালসের সাথেই মুভ করছে, তার মানে এর পালসেটিলিটি প্রেজেন্ট, কিন্তু এই পালসেটিলিটিটা ট্রান্সমিটেড পালসেশন, কারণ আমার ফিঙ্গারটা এভাবে করে অ্যাপার্ট সে করতে পারছে না, জাস্ট আমি ফিঙ্গার উপরে রাখলে ও এই ফিঙ্গারকে উঠায় দিচ্ছে, সরায় দিচ্ছে, উঁচু করতেছে নামতেছে, তাহলে এটা হচ্ছে ট্রান্সমিটেড পালস। আশা করি বুঝাইতে পারছি, আমি জানি না। এই ধরনের পালসেটিলিটি সোয়েলিং, পালসেটিলিটি অফ দ্য সোয়েলিং প্রেজেন্ট। এখানে দেখো, এখানে অ্যাবডোমেনের একটা সোয়েলিং যেটা কিনা কন্টিনিউয়াস পালসেশনের সাথে সাথে পালসেটাইল ছিল, কিন্তু এটা ফিঙ্গারকে অ্যাপার্ট করে না, তার মানে ওর নিচের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ওপরেই সোয়েলিংটা আছে, এবং অ্যাওর্টার মুভমেন্টের সাথে যেহেতু পেশেন্ট অনেক ক্যাকেকটিক, প্রতি অ্যাওর্টার পালসেশনের সাথে সাথে সোয়েলিংটা মুভ করে। এরকম ক্ষেত্রে পেশেন্টদেরকে যেটা করতে হয়, উপুড় করে যদি আমরা আবার পালপেট করি সোয়েলিংটায়, তাহলে আমরা আর পালসেশন পাবো না, কারণ এখন আর সোয়েলিং ভাস্কুলার বেডের ওপরে নাই। ঠিক আছে, এটা নিয়ে অনেক বেশি গবেষণা বা অনেক বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। এই টাইপের পরীক্ষা সাধারণত অ্যাভয়েড করা হয় এই টাইপের কেস, কিন্তু যদি এসে যায় প্রিন্সিপাল ওয়াইজ কাজ করলে খুবই সিম্পল। এরপর যেটা আসে সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটিটা হচ্ছে যেটা বললাম, যে আমি যদি একটা সোয়েলিং থাকে এবং আমি মনে করি এই সোয়েলিংটা কম্প্রেস করলে এটা ছোট হয়ে যাওয়া সম্ভব এবং চ্যাপটা হয়ে যাচ্ছে, চাপ দিলে পুরো সোয়েলিংটা ধরে আমি যদি চাপ দিই, এটা মিশে যাচ্ছে সারফেসের সাথে, এবং চাপ ছেড়ে দিলে উইদাউট এনি স্ট্রেইন, মানে কাশি, কান্না, চাপ, ফুদ দেয়া, এই টাইপের কোনো ধরনের ইন্ট্রা বডির লুমেনের ক্যাভিটির মধ্যে প্রেসার দেওয়া ছাড়াই এটা স্পন্টেনিয়াসলি রিগ্রো টু ইটস ওন প্রিভিয়াস সাইজ, তাহলে এটাকে বলা হবে কম্প্রেসিবিলিটি প্রেজেন্ট। ভিডিওটা আমরা একটু দেখি। ability, which is a characteristic sign of
এটা সাধারণত একটা ভাস্কুলার টিউমারগুলোতে কম্প্রেসিবিলিটি দেখা যায় এবং এগুলোতে সাধারণত কালার চেঞ্জও থাকে। যদি কিনা এখানে কোনো ধরনের ওষুধপত্র আগে অনেক সময় লাগায়, তাহলে অনেক সময় তোমরা পুরানো স্কার দেখতে পাবে। এই বাচ্চাটার দেখো কপালে একটা স্কার আছে, চাপ দিল নিজে থেকে দেখো ফুলে উঠছে। আচ্ছা, এখন এইগুলোই হচ্ছে মোটামুটি পালপেশনে অলমোস্ট আমার মনে হয়েছে এমবিবিএস লেভেলে আমাদের পালপেশনের এই এক্সামিনেশনগুলো যদি আমরা গুছিয়ে ফেলি, তাহলে আম, তাহলে আমরা একটা ভালোভাবে শর্ট কেস ফেস করে আসতে পারবো। যদি তোমরা এগ্রি করো, তাহলে আমি পরবর্তী ক্লাসে প্রত্যেকটা কমন শর্ট কেস যেগুলো সোয়েলিং এর থাকে আগামীকালকে প্রত্যেকটা কেসগুলো ধরে তার পজিটিভ ফাইন্ডিং কি কি, শর্ট এফএকিউ যেসব ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনগুলো আসে এবং সেগুলোর মোটামুটি অ্যান্সার, সব কিছু তো কভার করা সম্ভব না, মোটামুটি একটু গুছায় তাহলে আমাদের গুছানো হয়ে যাবে যে সেবাসিয়াস সিস্ট থাকলে এভাবে এভাবে বলবো, এই কোয়েশ্চেন জিজ্ঞেস করবে এবং লাইপোমা, গ্যাংলিয়ন এবং হচ্ছে হার্নিয়া হাইড্রোসিল। হার্নিয়া হাইড্রোসিল আসলে বড় চ্যাপ্টার, এটা আমাদের সেপারেটলি অ্যাড্রেস করা উচিত, বা অন্য কোনো ভাস্কুলার টিউমার যেগুলো সেগুলো আমরা একটু গুছিয়ে ফেলতে পারি। একটা কথা না বললেই নয়, ক্লাস শেষ করার আগে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই, শর্ট কেসের জন্য শর্ট কেসে ভালো করার শর্ট কেসে ভালো করাটা পরীক্ষা পাস বা পরীক্ষা ভালো করার একদম মূল মন্ত্র। শর্ট কেসে ভালো করতেই হবে যদি তুমি পাস, এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। পরীক্ষার ভাইবা বোর্ডের দিন, সেই দিনের প্রথম পরীক্ষাটাই হচ্ছে শর্ট কেস। শর্ট কেসের মার্কসে প্রত্যেকটা টিচার দেখেন এবং এরপর তুমি লং কেসটা দেবে এবং শর্ট কেস যার কাছে দেবে লং কেস তার কাছে দেবে না। তো এই শর্ট কেস আর লং কেসের ইমপ্রেশন তোমার কিন্তু ভাইবা বোর্ডে যখন স্যাররা একটু ব্রেক নেন তার পরে তোমাদেরকে ওয়ান বাই ওয়ান আমরা বোর্ডে ডাকতে থাকি, ততক্ষণে কিন্তু স্যারদের দেখা হয়ে যায় এবং তোমাকে একটা জেনারেল অ্যাসেসমেন্ট হয়ে যায়। সো শর্ট কেসের ক্ষেত্রে পরীক্ষাটা প্রথমে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স, রুগীর প্রতি অ্যাটিটিউড, ফ্যামিলিয়ার বিহেভিয়ার, যে আমি এই ধরনের কাজ এর আগেও করেছি, আমি পেশেন্টের সাথে ফ্যামিলিয়ার, এই ধরনের অ্যাটিটিউড শো করা, কনফিডেন্সের সাথে শো করা, এবং সর্বোপরি খুব জরুরি যেটা, সেটা হচ্ছে কথা বলা। কথা বলা খুব জরুরি, যতক্ষণ চুপ করে থাকবে ততক্ষণ মার্কস কমতে থাকবে। পরীক্ষার হলে মার্কস মানে চুপ করে দাঁড়িয়ে থাকার কোনো ধরনের ক্রেডিট নাই। যতক্ষণ যদি তোমাকে স্যার মনে করতো যে হ্যাঁ দেখে শুনে মনে হচ্ছে ভালোই, তো বলে না কেন, বলে না কেন, বলে না কেন, এক সময় ভাবতে শুরু করবে যে মনে হয় ভুলে গেছে। তারপরেও তুমি যদি নার্ভাস হয়ে চুপ করে যাও, তাহলে মনে করবে পড়েইনি কখনো, জানেই না। এবং এর পরবর্তীতেও যদি তুমি চুপ করে থাকো, তাহলে বলবে এত নার্ভাস কেন হয়েছিল, মনে হয় ওয়ার্ডেই কোনোদিন আসে না। তো চুপ করে থাকার ইম্প্যাক্টটা খুব খারাপ। আমরা অনেক সময় দেখি এবং জানি যে এই ছাত্রটা, এই মেয়েটা অনেকবার ওয়ার্ডে আসছে, ক্লাসে আসছে, পারে, কিন্তু বলতে পারতেছে না, নার্ভাস হয়ে গেছে। তোমরা ভাবো যে আমি যদি ভুল বলি তো স্যার আমাকে খারাপ ভাববে, এর থেকে চুপ করে থাকি। না, এটা একদম রং কনসেপশন, এটা করাই যাবে না। অনেক ক্ষেত্রে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে শেখা জিনিসগুলো মনে চলে আসে, তখন ওই জিনিসগুলো মুখ ফসকে কিন্তু সঠিক কথা বের হয়ে যায় যদি আমাদের ভেতরে থাকে। তো এইটাই আর কি, আমি মনে করি আজকের জন্য এই ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। বেস্ট অফ লাক। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনেও করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো এবং তোমাদের প্রপোজালটা দাও পরবর্তীতে আমরা কি বিষয়ে ক্লাস করতে পারি। আমি তোমাদেরকে দুইটা অপশন দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে আমরা এটা আলাপ করতে পারি কেস ওয়াইজ, অথবা আমরা থাইরয়েড এক্সামিনেশন, এটা একটা খুবই বড় ডিটেলস এক্সামিনেশন, এটা আমি দেখেছি সব স্টুডেন্টদেরকেই থাইরয়েড অথবা হার্নিয়া হাইড্রোসিল, এটার কোনো না কোনো কেস ফেস করতে হয় এবং থাইরয়েডের এক্সামিনেশন গুলো এত বেশি ছেলেমেয়েরা একটু ইয়ে হয়ে যায়। তো তোমরা যেটা করতে চাও সেটা ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। কেস এটা আমরা ক্লাসে নিতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকো।
ধন্যবাদ।